ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ে সংসদকে হেয় করা হয়েছে। রায়কে আইনিভাবে মোকাবিলা করা হবে, সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী। ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতির যে রায় তা যুক্তি নির্ভর নয়, বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত। সরকার ও বিরোধী কারো ফাঁদে পা দেবে না বিচার বিভাগ, মন্তব্য প্রধান বিচারপতির, গঠনমূলক সমালোচনার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাজিদ রাজু। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। যাত্রী না থাকায় আজও 2টি হজ ফ্লাইট বাতিল। এ নিয়ে বাতিল হলো বাংলাদেশ বিমানের 21টি ফ্লাইট। বাড়ছে এক শ্রেণীর পুলিশ সদস্যের অপরাধ প্রবণতা। রাজনৈতিক পরিবেশই কারণ বলছেন বিশ্লেষকরা। দায় নিতে নারাজ পুলিশ বিভাগ। সালমান শাহর মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগ আইনজীবীর, শিগগিরই রহস্য উন্মোচন হবে আশা পুলিশের। সমুদ্রে মিলছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। জমজমাট বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এবং 2016-17 অর্থ বছরের রাজস্ব আদায়ের রেকর্ড। চট্টগ্রাম কাস্টমস হাউসের অনুকূল রাজনৈতিক পরিস্থিতির ফল বলছে কর্তৃপক্ষ। সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণ কখনোই অসাংবিধানিক হতে পারে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ষোড়শ সংশোধনীর রায়কে রাজনৈতিকভাবে নয়, আইনিভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী একথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, রায়ে সংসদকে হেয় করা হয়েছে, তাই এ বিষয়ে দেয়া পর্যবেক্ষণ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার লড়াই চলছে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়ার পর এবার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো আইনমন্ত্রী। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শুরুতেই আইনমন্ত্রী জানান, সর্বোচ্চ আদালতের এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল সরকার। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলে বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় হতো দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান জুডিশিয়াল কাউন্সিল অস্বচ্ছ ও নাজুক। যে রায় দিয়েছেন সে রায়ের সাথে আমাদের দ্বিমত থাকলেও রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রকে সুদৃঢ় করার, গণতন্ত্রের মৌলিক মন্ত্র চেক অ্যান্ড ব্যালেন্স পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে ষোড়শ সংশোধনী পাশ করি। একজন সিটিং জাজ আছেন, তার ব্যাপারে তিনি সকল তার বিচারপতি ব্রাদারদেরকে তিনি কিন্তু হেফাজতের লিফলেট বিতরণ করেছিলেন বলে অভিযোগ এসছে। আপনারা খবরের কাগজে ছাপিয়েছিলেন, সেই থেকে কিন্তু আমার প্রাপ্ত তথ্য। তো সেটার পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসেছিল এবং এত কিছু তথ্য দিক পরেও আমরা ঠিক বলতে পারি না, আমি অন্তত পক্ষে পারি না যে কিভাবে কি প্রক্রিয়ায় উনি অ্যাকুইডেড হয়েছিলেন। এ রায়ে সংসদকে হেয় করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। দুই বিভাগের মধ্যে ক্ষমতার লড়াই চলছে না দাবি করে আইনমন্ত্রী জানান, এ রায়কে আইনিভাবে মোকাবেলা করা হবে। সংসদ বিচার বিভাগের সাথে কোনো পাওয়ার কন্টেস্টে অবতীর্ণ হয় নাই, বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতাকে সুদৃঢ় করার প্রচেষ্টাই করেছে। কথা যেটা এই মামলার ফ্যাক্ট ইন ইস্যুর সাথে একদমই সম্পর্কিত না, সেরকম বক্তব্য দিয়েছেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। আমি মনে করি এই সকল রাজনৈতিক প্রশ্ন আদালত কর্তৃক বিচার্য বিষয় হতে পারে না। প্রতি রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিব। আমরা তাই এই বক্তব্যে দুঃখিত। তিনি রায়ের আরেক জায়গায় উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই। আমি তার এই বক্তব্যে মর্মাহিত। তো ভাবেই মোকাবিলা করব। আমাদের এমন কোনো অভিপ্রায় নাই যে এইটাকে রাজনৈতিকভাবে আপনার মোকাবেলা করার। যদিও ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান আইনমন্ত্রী।
আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেছেন, বিচার বিভাগ সরকার ও বিরোধী কারো ফাঁদে পা দেবে না। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার পর শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে রক্ষা করতে হলে কোনো রাজনীতি আনবেন না। রায় দেয়া হয়েছে, বিচার বিভাগ কোনো সংশোধনীও দেবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি আরো বলেন, রায় ঘোষণার পর গঠনমূলক সমালোচনা করা যায় এবং সেটি গ্রহণ করা হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বলেছেন, বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই ষোড়শ সংশোধনীর রায় সম্পূর্ণ সঠিক বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের 16 কোটি মানুষ এটা স্বীকার করবে, এটার সঙ্গে একমত হবে। কারণ এই বর্তমান সংসদ তারা যে বলে আমরা জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি কোন মন্ত্রী জনপ্রতিনিধি, কে ভোটের মাধ্যমে জয়লাভ করবে? আমি মনে করি যে এই রায়ে যে বক্তব্য বা মন্তব্য করা হয়েছে সংসদ সম্পর্কে, আমরা যে সম্পূর্ণ সঠিক। কারণ উনি এই সংসদ কি করে দাবি করে তারা জনগণের প্রতিনিধি। আওয়ামী লীগ সবসময় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এ মন্তব্য করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আইনমন্ত্রী তার বক্তব্য যথার্থই বলেছেন। ষোড়শ সংশোধনের রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর তিনি একথা বলেন। আমাদের আইনমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন যে বিচার বিভাগের প্রতি, বিচার রায়ের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। এই রায়ের প্রতি আমাদের দ্বিমত থাকতে পারে, রায়কে কেন্দ্র করে বা অবজারভেশনকে কেন্দ্র করে আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমরা কখনো রায়ের প্রতি অশ্রদ্ধা জানি নাই। আমরা রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমরা কথা বলেছি। যে সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তা এসেছে সেগুলোর ব্যাপারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবারে হজ যাত্রার খবর। যাত্রী না থাকায় আজও হজ যাত্রায় বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বিমানের 21টি ফ্লাইট বাতিল করা হলো। এছাড়া একই কারণে সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হজ যাত্রীরা। তাছাড়া নির্ধারিত সময়ের কিছু আগে এমন ঘোষণায় তাদের ভোগান্তিও বেড়েছে। তারা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে আরও আগে থেকে যাত্রীদের বিষয়টি অবহিত করা উচিত। এছাড়া দ্রুত সমস্যা সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ভিসার জন্য আবেদনের শেষ দিন হলেও মোট 1,27,198 জন হজযাত্রীর মধ্যে এ পর্যন্ত ভিসা পেয়েছে 84,870 জন। এদিকে হজে গমনে ইচ্ছুক একজন যাত্রীও যেন বাদ না যায় সে বিষয়ে বাংলাদেশ বিমানকে অনুরোধ করেছে হজ এজেন্সি অব বাংলাদেশ হাব। রাত্র 10টায় এখানে উপস্থিত হয়ে 11:30 থেকে জানতে পারলাম যে আমাদের আজকে সকাল 7:25-এ যে ফ্লাইট ছিল সেটা ক্যান্সেল হয়ে আজকেই 10 তারিখ 2:30-এ হয়েছে। সেক্ষেত্রে এটা আমাদের মোয়াল্লেমের কাছে আমার প্রশ্ন ছিল যে আমাদের একটু মেসেজ দেওয়া উচিত ছিল। এখানে আসার পরে পরবর্তীতে আমি জানলাম যে আমার ফ্লাইট হবে, এটা আমাকে মৌখিকভাবে জানা হয়েছে। এখন পর্যন্ত অনলাইনে এটা ওরা সংশোধন দেয়নি যে ফ্লাইটটা কখন, বাট মৌখিকভাবে আমি জানতেছি যে 6:55 সন্ধ্যায়। আমাদের শুধু একটা ভিসার ফটোকপি দিছে আর এই ভোটার একটা আইডি কার্ডের মধ্যে একটা আইডি কার্ড দিছে, আর কোনো কিছু আমাদেরকে তারা দেয়নি। আমরা খুব অনিশ্চিতের মধ্যে আছি, আমরা যেতে পারবো কিনা। বিমানকে অন্য যে কোনো একটি দুইটি স্টেশন বন্ধ করে দিয়ে ওনাদের সেই স্টেশনগুলির সক্ষমতা, এয়ারক্রাফট এবং অন্যান্য লজিস্টিক্স যদি হজের কাজে, জাতীয় সমস্যাটির কাজে ওনারা নিয়োগ করেন তাহলে সমস্যাটি ওভারকাম করা দুরূহ নয়। আমি কিন্তু বিষয়টি যৌক্তিকভাবে উপস্থাপন করেছি। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। রাজু, ঠিক আশকোনার হজ ক্যাম্পে এই মুহূর্তে ঠিক শেষ মুহূর্তের একটি প্রস্তুতি চলছে। ঠিক আর কিছুক্ষণ পরে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইটের জন্যই মূলত আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যারা হজযাত্রী রয়েছেন তারা সেরে নিচ্ছেন। আর এছাড়া 6:55 আজকে একটি ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের জন্য কিন্তু যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেটিও তারা সেরে নিচ্ছেন। আর আপনাকে একটু বলে রাখি রাজু, সেটি হচ্ছে যে আজকে কিন্তু বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রী সংকটের কারণে, যেটি সকালে একটি ছিল, অর্থাৎ সকাল 7:25 BG1055 নামের যেই ফ্লাইটটি ছিল সেটি বাতিল করা হয়েছে। পাশাপাশি আজ 10:55 একটি ফ্লাইট ছিল, সেটি ডিলে থাকার কারণে সময় পুনর্নির্ধারণ করা হয়েছিল আজকে বিকাল 4টার সময়, সেটিও কিন্তু বিকাল 4টার সময় ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সেই ফ্লাইটটিও কিন্তু বাতিল করা হয়েছে। তো এই যে ফ্লাইট বাতিল সংখ্যা, সর্বমোট ফ্লাইট বাতিল সংখ্যায় এখন দাঁড়ালো 25টি ফ্লাইট। এখন পর্যন্ত হজযাত্রীরা পরিবহন শুরু হওয়ার পর থেকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট এবং 21টি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 21টি ফ্লাইট। তো এই যে প্রতিনিয়ত যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, এতে করে কিন্তু যে হজযাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ছেন, তারা কিন্তু আসলে কষ্টে পড়ছেন। তার কারণ তারা বলছেন যে আমরা কিন্তু আগে জানতে পারছি না, অর্থাৎ হজযাত্রীরা আগে জানতে পারতেছেন না। পূর্বেই যদি তারা আসলে এটা জানতে পারতেন তাহলে তারা যে ভোগান্তি করছেন, অর্থাৎ আগেই চলে এসেছেন এখানে, কষ্ট করে এখানে থাকছেন, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের এখানে থাকা থেকে শুরু করে সব মিলিয়ে যে একটা বিড়ম্বনা তাদেরকে পড়তে হচ্ছে প্রতি সময়ে, সেটি আসলে তারা আসলে বলছেন যে এই আগে থেকে যদি হজ এজেন্সিগুলো কিংবা সরকারের পক্ষ থেকে যদি মেসেজের মাধ্যমে অথবা কোনোভাবে যদি আগে থেকে ইনফর্ম করা যেত, তাদেরকে জানিয়ে দেওয়া যেত, তাহলে তাদের এই ভোগান্তি আসলে কমতো। তো আমরা কথা বলেছিলাম হাবের যেই মহাসচিব জনাব তসলিমের সাথে। তিনি বলছেন যে এজেন্সিগুলোর যে অবহেলা বা এজেন্সিগুলোর যেই আমরা বলেছিলাম যে এজেন্সিগুলোর যে অবহেলা বা এজেন্সিগুলোর কোনো দায়িত্বহীনতা থাকলে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা। তো তিনি বলছেন যে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কোনো গাফিলতি পাওয়া যায়, কোনো দায়িত্বের কোনো বরখেলাপ পাওয়া যায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি গত পরশুদিন যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছিলেন যে 48টি এজেন্সিকে চিহ্নিত করা হয়েছে তাদের যে গাফিলতি পাওয়ার ব্যাপারে, এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে আজকের 10 তারিখ, অর্থাৎ আজকের মধ্যে তারা যদি না করেন, তাহলে ভিসা আবেদন না করেন, তাহলে তাদের যেই লাইসেন্স সেটি বাতিল করা হবে। তো সে ব্যাপারে কথা বলেছেন। তিনিও বলছেন যে এখন প্রায় 2-3টি ছাড়া আর প্রত্যেকটা এজেন্সি আসলে আবেদন করেছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই ছিল আমার হাতে সবশেষ খবর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে। আশকোনা হজ ক্যাম্প থেকে হজ গমনেচ্ছুদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। সারা দেশে বাড়ছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ। একই সঙ্গে ফৌজদারি অপরাধে বাড়ছে থানা আর আদালতে মামলার সংখ্যাও। এমন অবস্থার জন্য দেশের রাজনৈতিক পরিবেশকে দায়ী করছেন বিশ্লেষকরা। পুলিশের সদর দপ্তর বলছে, কোনো সদস্য যদি অপরাধের সঙ্গে জড়ায় তাহলে তার দায় নিতে হবে নিজেকেই। শাফিন জাহিদের রিপোর্ট। গত 8 জুন সাভারের সাদুল্লাপুরের নিজ বাসা থেকে বিচার করে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয় ফুল ব্যবসায়ী ইসমাইল হোসেনকে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাভার থানা পুলিশ আর স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম মণ্ডলের উপস্থিতিতে গুলি করে হত্যা করা হয় তাকে। পরে এ ঘটনায় নিহত ইসমাইলের স্ত্রী আর বোন বাদী হয়ে সাভার থানায় 2টি হত্যা মামলা দায়ের করেন। ইসমাইলের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগ নেতার পাশাপাশি সাভার থানা পুলিশের দিকে থাকায় এই মামলায় আসামি করা হয় এসআই তরিকুল সহ 3 পুলিশ সদস্যকে। বিচার টিচার শেষ হওয়ার একটু পরেই পুলিশ আসছে, আর ওখানেই ইসমাইল খুন হয়েছে। পুলিশের বিরুদ্ধে তো প্রথম অবস্থায় বলছিল যে পুলিশে গুলি করছে, সেই পুলিশ আবার বলতেছে যে ওরা গুলি করছে। পুলিশ তো স্পটে আসছিল, তো সে তো যে কোনো ভাবে এখানে আসে না, তার তো বলতেই হবে যে কি ঘটনাটা হয়েছিল ঠিকঠাক। ইদানিং পুলিশের বিরুদ্ধে এমন মামলা কিংবা অভিযোগের খবর প্রতিনিয়তই আসে গণমাধ্যমে। পুলিশ তো আমাদেরকে হয়রান করে। পুলিশ যদি সত্য ঘটনা তুলে দিত তাহলে আজকে মানে এই 22 দিনের বাচ্চা মামলা খাইলো, ওই যে আমার আর ছেলে আছে, সবার নামে মামলা। কেউ মামলা নিতে চায় না পুলিশের বিরুদ্ধে। একা পারে আমি পায়ে হাতে ধরে রাজি করাই করে মামলা নেই। পুলিশের দেয়া তথ্য বলছে গত 5 বছরে তাদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ জমা পড়েছে 67,000-এরও বেশি, আর ফৌজদারি অপরাধে মামলা হয়েছে 8 শতাধিক। বিশ্লেষণে দেখা যায় এসব চাঁদাবাজি বা অপরাধের বেশিরভাগই করা হয়েছে মাদক মামলায় জড়ানোর হুমকি কিংবা ক্রসফায়ারের ভয় দেখিয়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ায় প্রতি মাসে প্রায় 1000 কর্মকর্তার সাজা হচ্ছে। এরপরেও কোনো সদস্যের বিরুদ্ধে যদি দেশের কোনো নাগরিককে হয়রানি করার অভিযোগ পাওয়া যায় তাহলে তার দায় নিতে হবে সেই সদস্যকেই। অন্যায় যে করছে তার পাশে আমরা থাকছি না। এইভাবে যদি কোনো পাবলিক নিউসেন্স অথবা তার কোনো ব্যক্তি কর্মকাণ্ডের জন্য কোনো অকারেন্স যদি কিছু হয়ে থাকে, একদম দায়িত্ব তার। এটা কিন্তু আমরা স্ট্রিক্টলি দেখি। যদি কোনো তথ্য প্রমাণ নিয়ে কেউ কোনো অভিযোগ করতে যায়, সেটাকে আমরা আরো অ্যাপ্রিশিয়েট করি, কারণ তাহলে কাজটা একটু এগিয়ে যায়।
পুলিশের যেখানে জনগণের বন্ধু হিসেবে বিবেচিত হওয়ার কথা, সেখানে তাদের এমন ভাবমূর্তি তৈরির জন্য দেশের রাজনৈতিক অবস্থাকে দায়ী করেন অনেকে। আপনি যখন নিজে বিপদগ্রস্ত হচ্ছেন অন্য কোনো নাগরিকের দ্বারা, তখন আপনি সহায়তা চাইতে যাচ্ছেন কিন্তু পুলিশের কাছে। সেই পুলিশ যদি কোনো না কোনো কারণে আপনার নিপীড়নকারী হয়ে ওঠে, নির্যাতনকারী হয়ে ওঠে, তাহলে আপনার আর আশ্রয়ের জায়গাটা কোথায়? ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা তো ওরাই। পুলিশকে সাধারণ জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের রাজনীতি, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা। এ থেকে পরিত্রাণ পেতে হলে সাধারণ মানুষের সাথে পুলিশের আচরণেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নোয়াখালীর সুবর্ণচরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 4 যুবক নিহত, আহত আরো 2 জনকে পুলিশে সোপর্দ। দর্শক, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা সরাসরি চলে যাব সেখানে। দর্শক, আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন ছিল সেটি কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে এবং সে কারণে আমরা আবার সেখান থেকে ফিরে আসলাম। দর্শক, নিয়ে যাচ্ছি পরের খবরে। 21 বছর পর খুঁজে পাওয়া যাচ্ছে না মামলার অনেক কাগজপত্র। বারবার নারাজি দেওয়ার পরও তদন্ত বা মামলা পরিচালনায় গুরুত্ব পায়নি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা। এমনকি আদালতে হত্যার সঙ্গে জড়িত রিজভী স্বীকারোক্তি দেওয়ার পরও কোনো আসামিকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং তদন্তে গাফিলতির কারণে বেশিরভাগ আসামি রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী 1997 সালের জুলাইয়ে 164 ধারায় দেয়া জবানবন্দিতে বলে, সালমানকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন, ডেভিড, ফারুক, জাভেদের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করেন। উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে 6 লাখ এবং কাজের পরে 6 লাখ দেয়া হবে। হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভী জানায়, 97 সালের 5 জুলাই রাতে হত্যার উদ্দেশ্যে সালমানের বাড়িতে যায় পরিকল্পনাকারীরা। ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা এবং শাশুড়ি লুসিও। আত্মীয়া রুবি ছিলেন একই বাড়িতে। ফারুকের দেয়া ক্লোরোফর্ম নিজেই সালমানের নাকে চেপে ধরেন সামিরা। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। সহায়তা করে সামিরার মা এবং সামিরা। পরে আজিজ মোহাম্মদ ভাই ও ডন তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আসামি রিজভী ছাড়াও সাত্তার ও সাজু নামে আরো 2 জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এই মামলা রিজভী কিন্তু জেলখানায় ছিল। এই মামলা তদন্তের সময় রিজভীকে তারা এই মামলায় কানেকশন এনে সোনার দেখিয়ে তারা কোনো রিমান্ডে নেয়নি। যে 22 বছর আমরা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এরকম কোনো স্টেটমেন্ট দেখি না। মামলা প্রসিকিউশন দাখিল করার জন্য ইনভেস্টিগেশন এজেন্সির যে দায়িত্বটা ছিল আমার কাছে মনে হয়েছে তারা সঠিকভাবে করতে পারে না। হত্যার 1 বছর পর সিআইডির রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। 12 বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্টে একই কারণ দেখানো হয়, কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দুবারই নারাজি দেন সালমানের পরিবার। 2015 সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে। 2016 সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত ভার পায় পুলিশের পিবিআই। গাড়ি চালককে খুঁজছি, গেটকিপারকে খুঁজছি, ওখানে 2 জন ছিলেন, খালেদ সহ 2 জন। আমি তো সহকারী আবুলকে খুঁজছি, ডেথ সার্টিফিকেট দিয়েছেন সেই ডাক্তারকে খোঁজা হচ্ছে, আমরা কাছাকাছি চলে গেছি। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দিতে। হত্যার আগে ওই রাতেই রুবির বাসায় যান হত্যাকারীরা। কথা বের হয়ে গেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মালিক সমিতির নেতার উপর হামলার প্রতিবাদ এবং চাঁদাবাজি বন্ধ সহ বেশ কয়েক দফা দাবিতে বরিশাল বিভাগের 6 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে বিভাগীয় বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। তবে চালু আছে ঢাকা সহ দূরপাল্লার যান চলাচল। ধর্মঘটের সমর্থনে সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রাখা হয়েছে 38 রুটের সব পরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকালে বাস স্ট্যান্ডে এসে যানবাহন না পেয়ে ফিরে যেতে দেখা গেছে অনেককেই। বরগুনাতেও ধর্মঘটের কারণে যানবাহন চলাচল বন্ধ রেখেছে জেলা বাস মালিক সমিতি। টাউন হল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি অভ্যন্তরীণ রুটের কোনো বাস। এদিকে হঠাৎ ডাকা এই ধর্মঘটে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। একই অবস্থা ঝালকাঠিতেও। ধর্মঘটের কারণে বাস না পেয়ে বেশি ভাড়া দিয়ে বিকল্প যানে যাতায়াত করছেন যাত্রীরা।
এছাড়া পিরোজপুর, বাগেরহাট এবং পটুয়াখালীতেও বিভাগীয় বাস, মিনিবাস মালিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলছে। বরিশাল থেকে পটুয়াখালী যাব, আমার খুব যাওয়া দরকার, কিন্তু এখন আইসে শুনি যে বাস ধর্মঘট, গাড়ি ঘোড়া সব বন্ধ, আমার এখন যাইতে দুর্ভোগ হইতেছে। এখান থেকে আমরা 10 টাকা ভাড়া নিয়ে যাই, ঠিক আছে, কিন্তু এখন অনির্দিষ্টকাল অবরোধের জন্য আমাদের ভাড়া চাইতেছে 50 টাকা। কোনো আগে থেকে নোটিশ নাই বা কোনো কিছু পেপারে জানানো নাই, আজকে হঠাৎ করে এসে শুনি বাস নেই। বরিশাল থেকে বন্ধ করে দিছে, সেই কারণে এখানেও বন্ধ। যতদিন পর্যন্ত আমাদের এই মামলা এবং 3 হুইলার এবং মোটরসাইকেল, যাত্রীবাহী মোটরসাইকেল যতদিন পর্যন্ত হাইওয়েতে বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। গভীর সমুদ্রে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। পাইকার, আড়তদার, জেলে ও শ্রমিকের ভিড়ে এখন মুখর দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার বিএফডিসি ঘাট। ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। প্রশাসনের কঠোর ভূমিকায় একের পর এক জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করায় গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছেন জেলেরা। সে সঙ্গে গত এক সপ্তাহ ধরে বেড়েছে মাছ ধরা পড়ার পরিমাণও। প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে ফিরছে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রলারগুলো থেকে বিক্রির জন্য শত শত মন মাছ উঠছে। আড়তদারদের মাধ্যমে পাইকাররা মাছ কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন মোকামে। মৌসুম যখন শুরু হয়েছে তখন মাছ পড়ে না, এখন মোটামুটি পর্যায়ে মাছ পড়তেছে। নদীতে টাকায় নাই, আর এবেল থাকলে তো আমরা খাইলে মোটামুটি ভালোই থাকতে পারবো। 2.5 লাখ 1.5 লাখ খরচ, কিন্তু 4 লাখ 5 লাখ টাকা বেচে, 6 লাখ 7 লাখ বেচে, মোটামুটি মানে কিছু থাকে আর কি। আমরা অত্যন্ত খুশি যে আমরা অত্যন্ত মাছ বর্তমানে পেয়েছি। তবে বিপাকে পড়েছেন পাইকাররা। দেশের বিভিন্ন মোকামে মাছ পাঠাতে যে পরিমাণ বরফ দরকার তা পাচ্ছেন না তারা। পাশাপাশি বরফের দাম বেড়ে যাওয়ায় সরবরাহের খরচ বেড়েছে। চাহিদার চেয়েও বেশি বর্তমানে মাছ আছে, কিন্তু বরফের প্রচুর দাম, খরচ বেশি, কষ্ট বেশি। দুহান বরফ আনছে, তাতে 2টা কার্টন হয় না। তাই 2টা কার্টন যদি না হয়, তাই 1 মণ মাছ কিনলাম আমি 14,000 টাকায়, বরফ লাগে 500 থেকে 600 টাকার। তাইলে এই জায়গা পড়তে বেশি। মাছ বিক্রির সুযোগ সুবিধা বাড়াতে তৎপর বলে জানালেন অবতরণ কেন্দ্রের কর্মকর্তা। আমরা যেভাবে এখানে সুযোগ সুবিধা দিয়েছি আড়তদার, পাইকার এবং সবাইকে, তাতে করে এখানে তারা কিন্তু এখানে মৎস্য ল্যান্ডিং করতে তারা কিন্তু খুবই আগ্রহী, এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা এটাকে আরো বৃহৎ আকারে এটা করব। আগস্ট মাসের শুরু থেকেই গড়ে প্রতিদিন 54 মেট্রিক টন মাছ উঠছে এ অবতরণ কেন্দ্রে। এতে প্রতিদিন প্রায় 2.5 লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে হিমায়িত চিংড়ি ও ইলিশের পর একক প্রজাতি হিসেবে কাঁকড়ার অবস্থান। অথচ রপ্তানিকারকরা বলছেন 1.5 দশকের পুরনো নীতিমালার নানা অস্পষ্টতায় বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। শুভ খানের রিপোর্ট। অপ্রচলিত পণ্য হিসেবে 80-র দশকে শুরু হয় কাঁকড়া রপ্তানি। বর্তমানে চীন, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন গড়ে 15 থেকে 20 টন কাঁকড়া রপ্তানি হচ্ছে। প্রতি কেজি কাঁকড়ার রপ্তানি মূল্য 400 থেকে 550 টাকা। সম্ভাবনার কথা বিবেচনা করে 1998 সালে কাঁকড়া রপ্তানি নীতিমালা করে সরকার, যেখানে রপ্তানিযোগ্য হিসেবে পুরুষ কাঁকড়ার ক্ষেত্রে 200 গ্রাম আর স্ত্রী কাঁকড়ার ক্ষেত্রে 130 গ্রাম ওজন নির্ধারণ করা হয়। রপ্তানিকারকদের অভিযোগ, নানা কারণে 2-4টি কাঁকড়ার ওজনে হেরফের হলে পুরো শিপমেন্ট বাতিল করে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। পানি জাতীয় জিনিস যেহেতু পানি ঝরে, তখন দেখা যায় যে ঢাকায় এসে এয়ারপোর্টে যদি আমরা পাঠাই, তখন 16 কেজির একটা বাস্কেটের ভিতরে হয়তো 2 পিস বা 3 পিস মাল 10 গ্রাম কম পাইছে। এর জন্য দেখা যায় আমাদের ফুল কনসাইনমেন্টটা তারা বাতিল করে দিচ্ছে। বর্তমানে বড় রপ্তানি বাজার চীনে বাড়ছে মাঝারি কাঁকড়ার চাহিদা, কিন্তু এই আকারের কাঁকড়া রপ্তানির অনুমতি নেই দেশীয় ব্যবসায়ীদের। ফলে উপকূলীয় এলাকা থেকে বিপুল সংখ্যক ছোট ও মাঝারি কাঁকড়া পাচার হচ্ছে মিয়ানমার ও ভারতে, পরে তার রপ্তানি হচ্ছে চীনে। যারা শিকারি ধরে মালটা, নীতিমালার বাইরে যে মালটা, এই মালটা কিন্তু থ্রু করে তার ফেলা দেয় না,
হয়তো লোকালে ওখানে বিক্রি করে দেয় অথবা ইন্ডিয়া পাচার করে। তাদের মাল আমাদের মাল মিক্স হয়ে কিন্তু ঠিকই শিপমেন্ট হচ্ছে। তবে নতুন নীতিমালার কথা জানালো দেখভালের দায়িত্বে থাকা বন অধিদপ্তর। ছাতারু কাঁকড়া রপ্তানির যে বিষয়টা, এটা অন্তর্ভুক্ত করে আইন মন্ত্রণালয়ে প্রেরণের প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই নীতিমালাটা হয়ে যাবে এবং ছাতারু কাঁকড়া রপ্তানির বিষয়ে যে চাহিদাটা রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এবং আমাদের দেশীয় ব্যবসায়ীদের মধ্যে, সেটা পূরণ করা সম্ভব হবে। দেশের খাবার হিসেবে কাঁকড়ার ব্যাপক চাহিদা না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে এটি সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 500 কোটি টাকার বেশি কাঁকড়া রপ্তানি হচ্ছে। তাই রপ্তানি আরও বাড়াতে সময় উপযোগী নীতিমালার পাশাপাশি একটি কাঁকড়া প্রক্রিয়াজাতকরণ অঞ্চল স্থাপনের দাবি এখাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মার্কিন ঘাঁটিতে চলতি মাসেই হামলা চালানোর সব প্রস্তুতি চূড়ান্ত। আবারও হুঁশিয়ারি পিয়ংইয়ং এর। 2018 সালের জুন মাসের মধ্যে 19টি পার্ক ও 12টি খেলার মাঠ দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর একটি বেসরকারি স্কুলে সবুজ স্কুল গড়ি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নবীন প্রবীণ প্রায় 100 আর্কিটেক্ট এই ড্রয়িং এবং ডিজাইনের সঙ্গে যুক্ত। তারা কমপ্লিট করেছে। এই প্রকল্পের আওতায় আমরা 19টি পার্ক এবং 12টি খেলার মাঠকে নতুন করে সাজিয়ে দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আমরা উন্মুক্ত করতে যাচ্ছি। 18 সালের জুন মাস নাগাদ আপনারা এই পরিবর্তন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখতে পাবেন। রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি অনুকূলে থাকায় 2016-17 অর্থ বছরে রাজস্ব আদায় রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এবার রাজস্ব আদায়ের পরিমাণ 36,709 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে 5,500 কোটি টাকা বেশি। তবে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে এই প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত কমলদের রিপোর্টে। দেশের 92% আমদানি রপ্তানি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ফলে জাতীয় রাজস্ব আদায়ে বড় ধরনের ভূমিকা রেখে আসছে চট্টগ্রাম কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ড 2016-17 অর্থ বছরে 36,705 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করল। আদায় হয়েছে 36,709 কোটি টাকা। গত অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 31,200 কোটি টাকা। গত অর্থ বছরে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা যেটি সংশোধিত সেটি ছিল 36,705 কোটি টাকা। সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং এই যে সদ্য সমাপ্ত যে অর্থ বছর এর যে প্রবৃদ্ধি এটি হচ্ছে প্রায় 17.5%, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। কাস্টম হাউসের তথ্য অনুযায়ী বিদেশ থেকে আনা জ্বালানি তেল থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে প্রায় 14,000 কোটি টাকা। আর চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 48,800 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের যে সফলতা সেটা যদি ধরে রাখতে হয়, রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বিগত কয়েক বছর যাবৎ যে স্থিতিশীল অবস্থা আছে সেটা যদি ধরে রাখা যায় আগামী কয়েক বছরে, তাহলে আমাদের রাজস্ব আরো বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দরে আসা আমদানি রপ্তানি পণ্যের উপর শুল্ক নির্ধারণ করে কাস্টমস কর্তৃপক্ষ। তাই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। মাত্র 4টি গ্যাংট্রি ক্রেন চট্টগ্রাম পোর্টে আছে, তার মধ্যে 2টা গ্যাংট্রি ক্রেন অলরেডি বিকল অবস্থায়। এই 2টা গ্যাংট্রি ক্রেনের যদি আবার কিছু একটা হয় তাহলে কিন্তু টোটালি চট্টগ্রাম বন্দর কিন্তু একটা মহাসংকট এবং দেশের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে একটা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের গত অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল 14.8%। এবার তা বেড়ে 17.5% দাঁড়িয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কিত সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রচারিত অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতি। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার সামনে এই মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। দুপুর 12টা পর্যন্ত চলে এই মানববন্ধন। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিকের প্রতি সংহতি প্রকাশ করে কয়েকটি গণমাধ্যমে উপাচার্য সম্পর্কে প্রচারিত এবং প্রকাশিত সংবাদের সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কর্মচারী ও শিক্ষার্থী বান্ধব বলেও উল্লেখ করেন তারা।
নোয়াখালীর সুবর্ণচরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 4 যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো 2 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এর আগে একাধিক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় বুধবার গভীর রাতে গরু চুরির উদ্দেশ্যে সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের একটি বাড়িতে পিকআপ ভ্যান নিয়ে হানা দেয় 6 যুবক। এ সময় বাড়ির মালিক চিৎকার করলে পিকআপ ভ্যান রেখে পাশের একটি খালে ঝাঁপ দেয় তারা। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই 4 জন মারা যায়। এ ঘটনায় আহত 2 জনকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। পাশাপাশি তাদের বহনকারী পিকআপ ভ্যানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বিগত 2-3 মাসের ভিতরে শত শত গরু চুরি করে নিয়ে যাইতেছে। আমরা এলাকার লোক সবাই একতাবদ্ধ করি, রাত্রে ডিউটি দিই। গরু চোর মানে কি একবারে আমরা এগুলোর জ্বালায় যন্ত্রণায় ঘুমে যাইতে পারি না। প্রতি রাত্রে এভাবে গাড়িতে চোর আসি, মানুষের মানে অনেক লোক গরু লই চলে গেছে। একজনের একটা গরু আছে সম্বল, আর কিছু না, ওইটাই নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে উত্তর কচ্ছপিয়া এলাকায় একাধিক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। গরু ছেড়ে দিয়ে পিকআপ নিয়ে চলে যাচ্ছিল, তো লোকজন চারদিক থেকে ডাক চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলে এবং এই উত্তেজিত যে লোকজন তাদের প্রহারে 4 জন মারা গেছে। এ ঘটনায় চরজব্বর থানায় পুলিশ ও গরুর মালিক বাদী হয়ে আলাদা 2টি মামলা দায়ের করেন। সময় সংবাদ, নোয়াখালী। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ 3 যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে কাজ করছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার সাধুর বাজার ঘাট থেকে 20 জন যাত্রী নিয়ে জাজিরা উপজেলার কাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। পথে ঈশ্বরকাঠি এলাকায় ট্রলারের তেল কিনতে পাড়ে নোঙর করে চালক। এ সময় হঠাৎ নদীর পাড় ভেঙে পড়ে এবং তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। তবে স্থানীয়দের সহায়তায় 17 জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও শিশুসহ 3 জন পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। 14-15 জন যাত্রীর উপরে উঠছে। এখন পর্যন্ত 3 জন নিখোঁজ আছে। নিখোঁজদের নৌ পুলিশ সহ আমরা থানা পুলিশ অনুসন্ধান চালাচ্ছি, তাদের খোঁজ করে তারপরে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। নড়াইলে নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 93তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। সকালে শহরের মাঝমদিয়ায় শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন তারা। পরে সুলতান কমপ্লেক্সের শিশু স্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ে সংসদকে হেয় করা হয়েছে। রায়কে আইনিভাবেই মোকাবিলা করা হবে, সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী। ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতির যে রায় তা যুক্তি নির্ভর নয়, বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত। সরকার ও বিরোধী কারো ফাঁদে পা দেবে না বিচার বিভাগ, মন্তব্য প্রধান বিচারপতির। গঠনমূলক সমালোচনার আহ্বান। যাত্রী না থাকায় আজও 2টি হজ ফ্লাইট বাতিল। এ নিয়ে বাতিল হলো বাংলাদেশ বিমানের 21টি ফ্লাইট। বাড়ছে এক শ্রেণীর পুলিশ সদস্যের অপরাধ প্রবণতা, রাজনৈতিক পরিবেশই কারণ বলছেন বিশ্লেষকরা। দায় নিতে নারাজ পুলিশ বিভাগ। এবং সমুদ্রে মিলছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, জমজমাট বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।